প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন এই কোর্সের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ফার্স্ট দেখেছি। এখন আমরা স্লোপ ডিফ্লেকশন মেথড এটা শিখছি। স্লোপ ডিফ্লেকশন মেথডের আমরা বিমের দুই ধরনের প্রবলেম সলভ করেছি। এরপরে আমরা ফ্রেমে এসেছি। ফ্রেমে লাস্ট ক্লাসে আমরা যেটা করেছি সেখানে উইদাউট জয়েন্ট ট্রান্সলেশন সেটার জন্য ফ্রেম কিভাবে অ্যানালাইসিস করে সেই অংশটা আমরা দেখেছি। এখন আমরা যে দেখব সেটা হচ্ছে উইথ আননোন জয়েন্ট ট্রান্সলেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন টু দ্য analysis of statically indeterminate rigid frames এখানে হচ্ছে উইথ আননোন জয়েন্ট ট্রান্সলেশন, অর্থাৎ আননোন জয়েন্ট ট্রান্সলেশন যদি হয় উইথ আননোন জয়েন্ট ট্রান্সলেশন, অর্থাৎ আমরা যেটা এখানে দেখব সেটা হচ্ছে যদি জয়েন্টটা মুভ করে, অর্থাৎ এটা যদি আমাদের একটা ফ্রেম হয় এবং এটা যদি লোড থাকে তাহলে দেখা যাবে যে এটা ট্রান্সলেশন হচ্ছে জয়েন্টটা এরকম এই ডিরেকশনের দিকে সার্টেন অ্যামাউন্ট মুভ করছে। এই ধরনের যে কেস, সেই কেসে আমরা স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন কিভাবে ব্যবহার করব সেই জিনিসটা আমরা আজকে শিখব। তো আমরা দেখব যে জয়েন্ট ট্রান্সলেশন হলে বুঝতেই পারছি আমরা যে স্লোপের সাথে সাথে ডিফ্লেকশনের একটা নতুন ভ্যালু চলে আসছে, বা ট্রান্সলেশন জয়েন্ট যেটা সেটা আসছে, এবং সেটা কিভাবে অ্যাকোমোডেট করে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি সেই জিনিসটা আমরা এখানে দেখব। আমার মনে হয় আমরা সরাসরি প্রবলেম সলিউশনে চলে যাই। প্রবলেম সলিউশনে গেলে অটোমেটিক্যালি যে সিস্টেমটা কি সেটা আমাদের মধ্যে চলে আসবে এবং সেই অনুযায়ী আমরা এই কাজগুলো করতে পারবো। তো আমরা প্রথমে যে প্রবলেমটা দেখতে চাচ্ছি এটা হচ্ছে একটা ফ্রেম, এবং এই ফ্রেমের দুই পাশে হিঞ্জ আছে। এটা হচ্ছে আমাদের ফ্রেম, এবং এই ফ্রেমের এই এন্ডে আমাদের একটা হিঞ্জ এবং এই এন্ডে আরও একটা হিঞ্জ আছে। এখানে একটা লোড আছে, এটা হচ্ছে 48 কিলোনিউটন লোড। দেন এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এটা হচ্ছে 96 কিলোনিউটন। এগুলার আই ভ্যালু, এটা হচ্ছে আইসি, এটা হচ্ছে 2IC এবং এটা হচ্ছে IC। এই ডিস্টেন্সটা, অর্থাৎ এই মিডল থেকে এটা এপাশে 3 মিটার, এপাশে 3 মিটার। এই হাইটটা এটা হচ্ছে 5 মিটার, আর এপাশে যেটা আছে দেখতে পাচ্ছ কনসেন্ট্রেটেড ল্যাটারাল লোড যেটা 3 মিটার এবং 4.5 মিটার। এটা 3 মিটার আর এপাশেরটা হচ্ছে 4.5 মিটার। এই পয়েন্টগুলোর নাম দেওয়া আছে A, B, C and D। তো এই রিজিড ফ্রেমটা আমাদেরকে সলভ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা ইনডিটারমিনেট, কারণ এখানে হিঞ্জ এবং এখানেও হিঞ্জ। তো আমরা জানি যে হিঞ্জ থাকলে দুইটা আননোন থাকে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। তো সেই হিসাবে এখানে দুইটা, এখানে দুইটা, চারটা। আমাদের ইকুয়েশন অফ স্ট্যাটিক্স হলো 3। তো সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 3টি সমাধান করতে পারবো, অতএব বোঝা যাচ্ছে এটা একটি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এরপরের যে কাজটা, ইনডিটারমিনেট স্ট্রাকচার হওয়ার পর এটার সোয়ে বা জয়েন্ট ট্রান্সলেশন যেটা সেটা হবে কিনা সেটা দেখতে হবে। তো সেটা না হওয়ার জন্য যে শর্ত সেটা পূরণ করছে কিনা সেটা আমরা দেখি। না হওয়ার যে শর্তটা সেটা হচ্ছে ল্যাটারালি কনফাইন করা থাকতে হবে, এখানে যেটা নাই। বি এবং সি জয়েন্ট ফ্রি টু মুভ ইন হরাইজন্টাল ডিরেকশন, তাহলে এটাকে পিন আপ করা নাই বা পুশ আপ করা নাই, তাহলে এটা আমাদের নাই। সেকেন্ড, এটা সিমেট্রিক কিনা, না, এটা দেখা যাচ্ছে যে এই পাশের কলামটা ছোট, এই পাশের কলামটা বড়, এই পাশে একটা ল্যাটারাল লোড আছে,
অতএব এটা সিমেট্রিক নয়। এই দুইটা কন্ডিশন জাজ করে আমরা বলতে পারি যে এটার মধ্যে জয়েন্ট ট্রান্সলেশন হবে। অর্থাৎ এখানে এই প্রবলেমটা সলভ করতে হবে উইথ আননোন জয়েন্ট ট্রান্সলেশন। এই পয়েন্টটাকে কনসিডারেশনে এনে আমাদেরকে এই অংশটা সমাধান করতে হবে। তো এটা আমরা ধাপে ধাপে দেখব যে আমরা কিভাবে সমাধান করব। তো প্রথমে আমরা পয়েন্ট মানে অর্থাৎ প্রান্তগুলোর নামকরণ করে নিব এই অংশগুলা। এখানে আমরা এটাকে 1 বলছি, এটাকে আমরা বলছি 2, দেন এটা হচ্ছে 3, এই প্রান্তটাকে আমরা বলছি 4, দেন এই ভিতরের প্রান্তটা 5 এবং এই প্রান্তটা 6। এখন আমরা M1 এই মোমেন্টটা যদি লিখি, আমাদের নিশ্চয়ই মনে আছে যে M1 বা MA আমাদের এটা ছিল MOA প্লাস টুয়াইস EI বাই L টুয়াইস থিটা A প্লাস থিটা B মাইনাস 3R। এই ছিল আমাদের বেসিক ইকুয়েশন, মানে আমাদের স্লোপ ডিফ্লেকশনে। এখন আমরা যদি M1 লিখতে চাই তাহলে M1 সমান সমান ফিক্সড এন্ড মোমেন্ট। ফিক্সড এন্ড মোমেন্টের ভ্যালু কত? 48 ইন্টু 4.5 ইন্টু 3 স্কোয়ার ডিভাইড বাই L স্কোয়ার, দ্যাট মিনস 7.5 স্কোয়ার প্লাস টুয়াইস ই, আই ভ্যালু হচ্ছে IC এবং L হচ্ছে 7.5 ইন্টু টুয়াইস থিটা A প্লাস থিটা B মাইনাস 3R। আর মানে ছিল ডেল বাই এল। এখন দেখো তাহলে আমরা সবগুলো ভ্যালু বসালাম। এখন এটা চেক করতে হবে এই মোমেন্টটা পজিটিভ অর নেগেটিভ। আমরা দেখতে পাচ্ছি এভাবে আছে, তো এটা যদি থাকে তাহলে এই পাশের মোমেন্টটা এরকম এবং এই পাশের মোমেন্টটা এরকম, অর্থাৎ এটাকে ঘিরে থাকবে। আমরা এভাবে আসলে করে অভ্যস্ত। এটা যদি দেখি তাহলে এরকম, তো তুমি খাতাটাকে ঘোরালে আসলে ওটার সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। তাহলে এই প্রান্তের মোমেন্টটা দেখো আছে এন্টি ক্লকওয়াইজ, দ্যাট মিনস এটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। তো এখান থেকে আমি যেটা পাই M1 সমান সমান নেগেটিভ 34.56 প্লাস 0.5333 EIC থিটা A প্লাস 0.2667 EIC থিটা B মাইনাস 0.1067 EIC ডেল। তাহলে আমি এখান থেকে পেলাম M1 এর ভ্যালু এটা। জাস্ট সিম্পলি আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম M1। এবার আমি M2 ভ্যালুটা বের করব। M2 যদি আমরা বের করি তাহলে দেখো M2 সমান সমান, এবার মোমেন্টটা হবে পজিটিভ 48 ইন্টু 3 ইন্টু 4.5 স্কোয়ার ডিভাইডেড বাই 7.5 স্কোয়ার প্লাস টুয়াইস EIC বাই 7.5 টুয়াইস থিটা B প্লাস থিটা A মাইনাস 3 ডেল বাই L। এখানে যদি আমি এখন ভ্যালুগুলো বসিয়ে দিই পাশে, তাহলে এখান থেকে আমি পাই প্লাস 51.84 প্লাস 0.5333 EIC থিটা B প্লাস 0.2667 EIC থিটা A মাইনাস 0.1067 EIC ডেল। তাহলে দেখো আমরা এখানে দুইটা ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে M1 এর ভ্যালু এবং আরেকটা হচ্ছে M2 এর ভ্যালু বাই ইউজিং স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন। অর্থাৎ স্লোপ ডিফ্লেকশনের আমাদের যে ইকুয়েশনটা আছে সেটাই মূলত ব্যবহার করে আমরা এই ভ্যালুগুলা পেয়ে গেলাম। এবার আমরা যাব M3, অর্থাৎ এই 3 যে পয়েন্ট আছে সেটা এবং M4। তো M3 এটা দেখতে পাচ্ছি যে এখানে ফিক্সড এন্ড মোমেন্ট আছে, যেহেতু একটা লোড দেওয়া আছে তাহলে এটা অবশ্যই একটা ফিক্সড এন্ড মোমেন্ট আছে। আমরা লিখতে পারি M3 সমান সমান, এখন এটার হিসাব করলে এই পাশের মোমেন্টটা আমরা যদি এভাবে ছবি দিই, এটা অ্যান্টি ক্লকওয়াইজ এটা ক্লকওয়াইজ, দ্যাট মিনস এটা মাইনাস 96 ইন্টু 3
ইন্টু 3 স্কোয়ার ডিভাইডেড বাই 6 স্কোয়ার ডাব্লিউ এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস টোয়াইস ই আই ভ্যালু হচ্ছে 2IC বাই এল, এল হচ্ছে 6 ইন্টু টোয়াইস থিটা বি প্লাস থিটা সি মাইনাস 3R। এখন দেখতে হবে যে আর আছে কিনা। আমরা বুঝতেই পারছি যে এটা যদি সোয়ে হয়, যেহেতু হিঞ্জ করা, এটা এদিকে চলে যাবে এবং এখান থেকে যেটা সেটা এটা এদিকে চলে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে বিসি যে অংশটা আছে সেই বিসি অংশে এখানে কিন্তু আমাদের কোনো ধরনের ভার্টিক্যালি আপ ডাউন হচ্ছে না, এটা হরাইজন্টালি সরে যাচ্ছে, অর্থাৎ এদের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। এভাবে ছিল, এটা এখন নতুন অবস্থান নিয়েছে এরকম, এখান থেকে এতটুকু, আগে ছিল হয়তো এখান থেকে এটুকু, এখন নতুন অবস্থান নিয়েছে এটা। তো যেহেতু তার ভার্টিক্যাল কোনো মুভমেন্ট নাই, সেহেতু ডেল ভ্যালুটা আসলে জিরো। আর সমান যে ডেল বাই এল, এই ডেলের ভ্যালুটা আসলে জিরো। সেই হিসাবে এই 3R যে ভ্যালুটা আছে এখানে জিরো হয়ে যাবে। এখান থেকে আমি ক্যালকুলেট করলে পাই -72 প্লাস 1.3333 EIC থিটা বি, দেন প্লাস 0.6667 EIC থিটা সি। এখান থেকে আমি পেলাম M3 এর ভ্যালু। এবার M4 যদি লিখি প্লাস 96 ইন্টু 3 স্কোয়ার ডিভাইডেড বাই 6 স্কোয়ার প্লাস টোয়াইস ই ইন্টু টোয়াইস IC বাই 6 ইন্টু টোয়াইস থিটা সি প্লাস থিটা বি মাইনাস 3R। 3R সমান 0। তাহলে 3R যদি 0 হয়ে যায় এবং আমরা এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা M4 সমান পাই প্লাস 72 প্লাস 1.3333 EIC থিটা সি প্লাস 0.6667 EIC থিটা বি। তাহলে দেখো এখান থেকে আমরা M3 এবং M4 এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুগুলো আমরা এখান থেকে বের করে ফেলতে পারলাম। তাহলে ইতিমধ্যে আমরা দেখো 4টা মোমেন্টের জন্য আমরা ইকুয়েশন জেনারেট করেছি। এবার আমরা যাব M5 অ্যান্ড M6। M5 এবং M6 এ দেখো ডেল ভ্যালুটার ইম্প্যাক্ট আছে, কারণ কলাম যেহেতু তার এই প্রান্তের রেসপেক্টে এই প্রান্তটা দেখো নিচের দিকে গিয়েছে, আমরা যদি ইমাজিন করি সেই হিসাবে এটার একটা ডিসপ্লেসমেন্ট ঘটেছে এবং আমরা ইকুয়েশন লেখার সময় অবশ্যই সেটাকে কনসিডারেশনে আনতে হবে। এখন আসে M5। এখানে দেখো কোনো ধরনের কোনো লোড নাই, তাহলে লোড যদি না থাকে তাহলে ফিক্সড এন্ড মোমেন্টটা 0 প্লাস টোয়াইস ই, আই ভ্যালু হচ্ছে IC ডিভাইড বাই এল হচ্ছে 5 ইন্টু টোয়াইস থিটা সি প্লাস থিটা ডি মাইনাস 3R। তো এখানে যদি আমরা এটাকে এখন ক্যালকুলেট করি, তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাই 0.8 EIC থিটা সি প্লাস 0.4 EIC থিটা ডি মাইনাস 0.24 EIC ডেল। তো আমরা তাহলে এখান থেকে M5 পেলাম। এবার M6 একই রকম 0 প্লাস 2E ইন্টু IC বাই 5 ইন্টু টোয়াইস থিটা ডি প্লাস থিটা সি মাইনাস 3R। তো এখানে যদি আমি ভ্যালুগুলো প্লেস করি, তাহলে এখান থেকে আমি পাই 0.8 EIC থিটা ডি প্লাস 0.4 EIC থিটা সি and minus 0.24 EIC ডেল। তাহলে এখানে দেখো আমি যে 6টা মোমেন্ট আছে, 6টা মোমেন্ট আমি এখান থেকে বের করে ফেললাম, M1, M2, M3, M4, M5 and M6। এবার আমরা কন্ডিশন ফর্মুলেশনে যাব যে কি কি কন্ডিশন আমরা এখানে দিতে পারি এবং কি কি আমার আননোন আছে সেটা আমাকে ফার্স্ট চেক করতে হবে। দেখো আননোনের সংখ্যায় যদি আমি যাই, তাহলে থিটা এ আমার আননোন, থিটা বি আমার আননোন, থিটা সি আননোন, থিটা ডি আননোন অ্যান্ড ডেল ভ্যালু, এই 5টা আসলে আমার আননোন। তো 5টা যদি আননোন থাকে তাহলে ডেফিনেটলি আমার 5টা ইকুয়েশন প্রয়োজন হবে, সিমিলটেনিয়াস ইকুয়েশন। তার মধ্যে দেখি আমরা কি কি জানি,
যেমন প্রথমটা জানি এ পয়েন্টে মোমেন্ট অ্যাট এ ইকুয়ালস টু 0, সেই হিসেবে আমরা লিখতে পারি m1 সমান 0। সেকেন্ড, মোমেন্ট অ্যাট বি সমান সমান 0, সেই হিসেবে আমি লিখতে পারি m2 প্লাস m3 সমান সমান 0। থার্ড, মোমেন্ট অ্যাট সি ইকুয়ালস টু 0, তাহলে আমি লিখতে পারি m4 প্লাস m5 দ্যাটস ইকুয়ালস টু 0। অ্যান্ড মোমেন্ট অ্যাট ডি দ্যাটস ইকুয়ালস টু 0, তাহলে আমি এখান থেকে লিখতে পারি m6 দ্যাটস ইকুয়ালস টু 0। তো আমরা এখানে দেখো চারটা ইকুয়েশন জেনারেট করতে পারলাম। তো পঞ্চম ইকুয়েশনটা আমরা একটু পরে আসব। এই চারটা ইকুয়েশন দিয়ে আমরা আগে আমাদের যে ভ্যালুগুলো আমরা পেতে পারি, অর্থাৎ m1 m2 এগুলোর ভ্যালু যদি আমরা বসাই, তাহলে এই চারটা ইকুয়েশন ব্যবহার করে আমরা যে ভ্যালুগুলো পাই সেগুলো আমরা এখন এখানে মার্ক করব। দেন আমরা ওই ইকুয়েশনগুলো সলভ করব, প্রোভাইডেড যে পঞ্চম একটা ইকুয়েশন আমরা জেনারেট করব বা আমাদের যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেই কন্ডিশন থেকে আমরা বের করে নিব পঞ্চম একটা ইকুয়েশন। কারণ পঞ্চম ইকুয়েশন ছাড়া, যেহেতু পাঁচটা আননোন, কোনো অবস্থাতে আমরা পঞ্চম ইকুয়েশন ছাড়া এটাকে সলভ করতে পারবো না। তাহলে পঞ্চম একটা ইকুয়েশন আমাদেরকে বের করে নিয়ে দেন বাকি কাজটা করতে হবে। তো প্রথম ইকুয়েশন যেটা আছে m1 সমান 0, এখান থেকে আমি যেটা পাই 0.5333 EIC theta A plus 0.2667 EIC theta B minus 0.1067 EIC del সমান সমান equals to plus 34.56। সেকেন্ড যেটা ছিল m2 প্লাস m3 সমান 0, এই ইকুয়েশন থেকে আমি যেটা লিখতে পারি 0.2667 EIC theta A plus 1.8667 EIC theta B plus 0.6667 EIC theta C minus 0.1067 EIC del সমান সমান মাইনাস 20.16। এরপরে থার্ড যে ইকুয়েশনটা আমার ছিল m4 প্লাস m5 সমান 0, এই ইকুয়েশন হিসেবে আমি লিখতে পারি 0.6667 EIC theta B plus 2.1333 EIC theta C plus 0.4 EIC theta D minus 0.24 EIC del that's equals to minus 72। and last যে ইকুয়েশন ছিল আমার m6 সমান 0, সেখান থেকে আমি যেটা পাই 0.4 EIC theta C plus 0.8 EIC theta D minus 0.24 EIC del that's equals to 0। তাহলে দেখো এই চারটা ইকুয়েশন আমরা চারটা কন্ডিশন থেকে লিখে ফেললাম। এই চারটা ইকুয়েশন আমরা আমাদের এই জায়গায় আমরা এনলিস্ট করে ফেললাম। এবার আসো পঞ্চম যে ইকুয়েশন সেটা আমরা লিখব। পঞ্চম ইকুয়েশন আসলে লিখতে গেলে আমাদের একটু অ্যানালাইসিসের অংশটা একটু দেখতে হবে। পঞ্চম ইকুয়েশনটা যদি আমি লিখতে চাই তাহলে একটু আমাদের ফিগার নিয়ে কাজ করতে হবে, পরে ওখান থেকে আমরা একটা সম্পর্ক বের করব। আমরা দেখতেছি এটা কিন্তু আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড যখন করেছিলাম তখন তোমাদের মনে আছে কিনা যে আমরা একটা হরাইজন্টাল লোড এবং তার সাথে একটা রিলেশনশিপ হিসাব করে আমরা একটা সম্পর্ক তৈরি করেছিলাম। যেমন এখানে যদি আমরা দেখি যে এই যে ফ্রেমটা আমাদের ছিল, এটাকে যদি আমরা আলাদা করে ভাঙি তাহলে দেখো এ ধরনের বি এবং সি যদি হয় আমাদের, তো আমরা চিন্তা করছি যে এখানে একটা হরাইজন্টাল ফোর্স অবশ্যই থাকবে। আমরা এটাকে বললাম H2 এবং এটাকে বলছি H5, যেহেতু এটা এই এনটাকে আমরা 5 বলেছিলাম,
এই এনটাকে আমরা 2 বলেছিলাম। তাহলে নিচের অংশে অবশ্যই এটার উল্টা দিকে একটা শেয়ার হরিজন্টাল ফোর্স থাকবে H2, এবং এখানে একটা 48 আছে, আর এখানে একটা হরিজন্টাল থাকবে, এটা আমরা ধরে নিচ্ছি এদিকে। দেন এখানেও যদি আসে তাহলে এটা H5, তাহলে এর উল্টা দিকে একটা ভ্যালু আসবে H5, এবং এখানে প্যারালালি একটা হরিজন্টাল ফোর্স আসবে, এটা আমরা এখানে দিলাম। এখন মোমেন্ট আমরা কিভাবে দিব? আমরা সাধারণত ধরি যে এইটা কলাম যদি হয় তাহলে মোমেন্টটাকে সাধারণভাবে আমরা ক্লকওয়াইজ ধরে আসলে প্রবলেমগুলো শুরু করি। তো এটা ক্লকওয়াইজ আছে, এটা যদি ক্লকওয়াইজ হয় ডেফিনেটলি এটা এন্টি ক্লকওয়াইজ আছে, এটাও এন্টি ক্লকওয়াইজ আছে। এখন আমরা যে কাজটা করব, মোমেন্টগুলোর নাম লিখে ফেলবো। যেমন এখানের মোমেন্টটা হচ্ছে M2, এখানের মোমেন্টটা হচ্ছে M1, এখানের মোমেন্টটা হচ্ছে M5, এখানকার মোমেন্টটা হচ্ছে M6। মোমেন্টগুলোর আমরা নাম করে দিলাম। এবার আমি প্রথম যে ছবিটা আছে সেই ছবির দিকে যদি তাকাই, এই ছবিতে এই অংশটুকু যদি আমি কনসিডার করি, তাহলে দেখা যাচ্ছে আমরা লিখতে পারি সামেশন অফ হরাইজন্টাল ইকুয়ালস টু 0। এদিকটা যদি আমরা পজিটিভ ধরি তাহলে বলতে পারি যে H2 প্লাস H5 দ্যাটস ইকুয়ালস টু 0। বা ভিন্ন দিকেও আমি পজিটিভ ধরতে পারি, বইয়ের মধ্যে ভিন্ন দিকে ধরা আছে, বইয়ের মধ্যে যেভাবে করেছে সেটা হচ্ছে সামেশন অফ H ইকুয়ালস টু 0, এদিকটা পজিটিভ ধরেছে, সেই হিসাবে মাইনাস H2 মাইনাস H5 ইকুয়ালস টু 0। এখন প্রশ্ন হলো যে H2 এবং H5 এটা কিভাবে বের করা যায়? আমরা যদি এই ছবি থেকে আসলে বের করা যাচ্ছে না, এখানে লোড আছে, আরো কিছু ভ্যালু আছে, তো আমরা আসলে ওই ছবিতে না, যে এই ছবিটাতে বের করার চেষ্টা করি। এই নিচের যে ছবি আছে এটা হচ্ছে আমাদের A, এটা হচ্ছে B। তাহলে আমি যদি A পয়েন্টে মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট A সমান সমান 0, ক্লকওয়াইজ পজিটিভ। আমরা যদি A পয়েন্টে মোমেন্ট নিই তাহলে আমি এটা লিখতে পারি, এ পয়েন্টে মোমেন্ট নিলে 48 ইন্টু 4.5, এটা এদিকে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, M2 ক্লকওয়াইজ আছে, M1ও ক্লকওয়াইজ আছে, আর H2টা এন্টি ক্লকওয়াইজ দিচ্ছে, মাইনাস H2 ইন্টু 7.5 সমান 0। তাহলে H2 সমান আমি লিখতে পারি, H2 এর পাশে নিয়ে গেলে 48 ইন্টু 4.5 ডিভাইডেড বাই 7.5 প্লাস M1 প্লাস M2 ডিভাইডেড বাই 7.5। তাহলে H2 এর জন্য আমরা একটা ইকুয়েশন জেনারেট করতে পারলাম। এবার আমি C এবং D সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট D ইকুয়ালস টু 0 করি এবং ক্লকওয়াইজ যদি পজিটিভ করি, তো এখানে H5 ইন্টু 5 এটা নেগেটিভ, প্লাস M5 প্লাস M6 সমান 0। তাহলে H5 সমান পাই M5 প্লাস M6 ডিভাইড বাই 5। এই ইকুয়েশন দুইটা থেকে আমরা একটা পাই H2 এর ভ্যালু আর একটা পাই H5 এর ভ্যালু, দেন এই দুইটার সামেশন ইকুয়ালস টু 0। তাহলে এখন আমার M1 M2 জানা, M5 M6 জানা, এই ভ্যালুগুলো যদি আমি বসাই তাহলে সিমিলটেনিয়াসলি আমি H2 এবং H5 এর ভ্যালু পেয়ে যাব। সেই H2 এবং H5 যদি এই ইকুয়েশনে বসাই তাহলে আমার এডিশনাল নতুন একটা ইকুয়েশন এখানে তৈরি হচ্ছে। দেখি আমরা এটাকে বসাই, বসালে আমরা দেখতে পারবো যে এটা কিভাবে আসছে। আমরা প্রথমে যেটা বসাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে ইকুয়েশনটা বইয়ে আছে আমরা ওইটা দিয়েই বসাচ্ছি, মাইনাস H2 মাইনাস H5 ইকুয়ালস টু 0। তো মাইনাস H2, তাহলে মাইনাস দিলাম একটা সাইন, এই যে এটা হচ্ছে 48 ইন্টু 4.5, 48 ইন্টু 4.5 ডিভাইডেড বাই 7.5 প্লাস 17.28, এটা আমি M1 ভ্যালু লিখছি, প্লাস 0.8 EIC থিটা A প্লাস 0.8 EIC থিটা B মাইনাস 0.2133 EIC ডেল
ডিভাইডেড বাই m1 এবং m2 এর অ্যালজেব্রিক সাম করলে এই ভ্যালুটা আসে ডিভাইডেড বাই 7.5। এটা আমাদের ফার্স্ট অর্থাৎ H2 এর ভ্যালুটা আমাদের এখান থেকে বের হয়ে আসলো। এবার মাইনাস H5 এ দেখো 1.2 EIC থিটা C প্লাস 1.2 EIC থিটা D মাইনাস 0.48 EIC del divided by 5 equals to 0। এই যে ইকুয়েশনটাতে আমরা এই ভ্যালুগুলা বসিয়ে দিলাম। এবার যদি এটাকে আমরা ইকুয়েট করি অর্থাৎ ভাগ করে আমরা যদি ভ্যালুগুলাকে একটু রিঅ্যারেঞ্জ করি অর্থাৎ থিটা এর সাথে থিটা এ এই ভ্যালুগুলাকে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে পাই -0.1067 EIC থিটা A minus 0.1067 EIC theta B minus 0.24 EIC theta C minus 0.24 EIC theta D plus 0.1244 EIC del equals to 31.104। এই হচ্ছে আমাদের ফিফথ ইকুয়েশন। আগে দেখো আমরা চারটা ইকুয়েশন বের করেছি, m1 equals to 0, m2 plus m3 equals to 0, m4 plus m5 equals to 0 and m6 equals to 0। এই চারটা দিয়ে আমরা চারটা ইকুয়েশন বের করেছি, একটু আগেই দেখিয়েছি। এটা ছিল 1, m2 plus m3 equals to 0, এটা ছিল আমাদের 2, m4 plus m5 equals to 0, এটা ছিল আমাদের 3, m6 plus m6 equals to 0, এটা ছিল আমাদের 4 নাম্বার ইকুয়েশন। আর দিস ওয়ান ইজ আওয়ার ফিফথ ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ইকুয়েশন। এখন আমাদের আননোন দেখো পাঁচটা, থিটা এ, থিটা বি, থিটা সি, থিটা ডি অ্যান্ড ডেল। তো এই পাঁচটা ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, ম্যানুয়ালি হতে পারে বা কম্পিউটারে বা ক্যালকুলেটরে, যেভাবে হোক করলে আমরা যে ভ্যালুগুলা পাই সেই ভ্যালুগুলো আমরা যদি এখানে লিখি, দেখো সেই ভ্যালুগুলা কত আসে। আমরা এখান থেকে পাই EIC থিটা A, EIC থিটা B, EIC থিটা C and EIC থিটা D, EIC del। আমি এখান থেকে পাই EIC থিটা A সমান প্লাস 336.42 and থিটা B পাই প্লাস 29.82, থিটা C আমরা পাই প্লাস 41.40, থিটা D প্লাস 409.12 and del value প্লাস 1432.7। তো এখানে দেখো আমরা যে ভ্যালুগুলা চাচ্ছিলাম সবগুলা ভ্যালুই কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি। এখন আমরা যদি এই ভ্যালুগুলা এখানে অ্যানালাইসিস বসাই অ্যানালাইসিসে, অর্থাৎ m1 এর যে বেসিক ইকুয়েশন ছিল সেখানে কিন্তু আমাদের এই ভ্যালুটা বসবে। তো আমি যদি এই ভ্যালুগুলাকে EIC থিটা A, EIC থিটা B, EIC থিটা C, EIC থিটা D এবং EIC del, এই পাঁচটা ভ্যালু যদি আমরা মূল ইকুয়েশনে বসিয়ে দিলে দেখো আমরা যে মোমেন্টের ভ্যালুগুলো পাই সেটা হচ্ছে m1 সমান মাইনাস 0.01, m2 আমরা পাই প্লাস 4.63, m3 আমরা পাই মাইনাস 4.64, m4 আমরা পাই প্লাস 147.08, m5 পাই মাইনাস 147.08 and m6 আমরা পাই প্লাস 0.01। অর্থাৎ এটাও 0, এটাও 0, এটা প্লাস 4.63 মাইনাস 4.64 প্লাস 147.08 and এটা মাইনাস 147.08। তো আমরা এখন এই হচ্ছে আমাদের অংশ, আমরা এই অংশ থেকে এই ভ্যালুগুলা আমরা পেয়ে গেলাম। এখন আমরা একটা চেক করে দেখতে পারি যে আমরা যে এটা বের করলাম
এই বের করাটা আসলে ঠিক আছে কিনা, এটা আমরা যদি চাই যে একটু ক্রস চেক করব, তাহলে সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা যে কাজটা করব, ওই যে আমরা ভাঙা অংশটা দেখিয়েছিলাম এই যে কলামের এর নিচের যে অংশটা, এই দুইটা রিয়াকশন আমরা বের করব এখন। একটা যদি এইচ এ হয়, একটা এইচ ডি, তো এই দুইটার যোগফল এইচ এ প্লাস এইচ ডি মাস্ট বি ইকুয়ালস টু 48। তো এইচ এ কে আমরা m1 m2 এবং ওই মোমেন্টের টার্মে আমরা প্রকাশ করতে পারি, এবং এখানে যদি মোমেন্ট নিই তাহলে আমরা প্রকাশ করতে পারি, কারণ এখানের মোমেন্টটা আমার জিরো, এটার মোমেন্টও জিরো, এখানে জিরো, এখানেও জিরো। তাহলে এখানে যদি আমি মোমেন্ট নিই তাহলে দেখো এইচ এর ভ্যালুটা বের হয় এভাবে 4.8 ইন্টু 3 মাইনাস এখানে একটা মোমেন্ট আছে আমার 4.63, এই যে 4.63। তাহলে আমি যদি এখানে মোমেন্ট নিই তাহলে রিয়াকশনটা মাইনাস 4.63 ডিভাইডেড বাই 7.5 প্লাস যেটা আসবে 147.08 বাই 5। এই যে এটা হচ্ছে আমার 147.08। এটা ছিল আমাদের 5 নম্বর মোমেন্ট। এই যে 5 নম্বর মাইনাস 147.08। তো এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখো এটা আসে 18.583 প্লাস 29.416, দ্যাট ইজ অলমোস্ট ইকুয়ালস টু 48। তো আমি এটা চেক করে দেখলাম যে হরাইজন্টাল যে ফোর্সটা আমার বের হলো সেটা আসলে টোটাল 48 হওয়ার কথা, এবং যেহেতু 48 আসছে তাহলে আমি বুঝতে পারলাম যে আমার এখানে যে হিসাব করা আছে সেই হিসাবগুলো ঠিক আছে। পরবর্তীতে এই মোমেন্টগুলা ব্যবহার করে তোমরা নাম্বার 1 শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবে, 2 বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবে, অ্যান্ড 3 ইলাস্টিক কার্ভ এটা ড্র করবে। আমি ইলাস্টিক কার্ভ বেশ কিছু দেখিয়েছি, আশা করি তোমরা এখানে এটা পারবে। এখন আমরা এই একই টাইপের প্রবলেম কিন্তু সাপোর্টটা ফিক্সড করা আছে এরকম একটা প্রবলেম সলভ করতে চাচ্ছি, যে একই প্রবলেম কিন্তু সাপোর্ট এখানে ছিল হিঞ্জ করা, আমরা এখানে ফিক্সড করব। তাহলে দেখি প্রবলেমের ডাইমেনশনটা কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসটা আমরা এখন দেখতে চাচ্ছি। দেখো আমাদের প্রবলেমটা একই এক্স্যাক্টলি, এখানে আমাদের ফিক্সড করা আছে, এটাতেও ফিক্সড করা, এটা 48 কিলো নিউটন একটা লোড আছে, এখানে হচ্ছে 3 মিটার আর এখানে হচ্ছে 4.5 মিটার, এখানে 96 কিলো নিউটন একটা লোড আছে, এদিকে 3 মিটার এদিকে 3 মিটার, এটা 5 মিটার। এটা আমার ছিল আইসি, এটাও আইসি, এটা 2 আইসি, এর নাম এ বি সি ডি। তো ফার্স্ট যে পার্টটা আমরা জানি যে m1 m2 এগুলো বের করা, আমি এখানে নামকরণ করব। ফার্স্ট 1 2 3 4, then this one is 5 and this one is 6। তাহলে আমরা দেখো 6টা এন্ড আমরা পেয়ে গেলাম 1 2 3 4 5 and 6। তাহলে অবশ্যই আমাদের 6টা মোমেন্ট এখান থেকে বের হবে, এবং সেই মোমেন্টগুলা ওই যে ফিক্সড এন্ড মোমেন্ট দিয়ে আমরা গতবার যেভাবে করেছি এক্স্যাক্টলি সেই স্টাইলেই আমাদের আসলে ফিক্সড এন্ড মোমেন্টগুলা ব্যবহার করে আমরা এখান থেকে এই ভ্যালুগুলা বের করে নিয়ে আসবো। আচ্ছা, এখন যদি আমরা এটাকে বসাই, একটুখানি আমি একটু দেখে নিই। হ্যাঁ, আমরা যদি এখন বসাই এই ভ্যালুগুলা, আমি জাস্ট আউটলাইনটা দিচ্ছি। দেখো যে m1 m2 এগুলা যা যা ছিল সবই কিন্তু একই থেকে যাচ্ছে, অর্থাৎ আমরা যে m1 বের করেছিলাম সেই m1 দেখো যেটা থাকছে -72 প্লাস 1.3333 EIC থিটা বি। থিটা এ হচ্ছে 0, এই জন্য থিটা এর যত সম্বলিত টার্ম ছিল এবং থিটা ডি
সবগুলো টার্মই বাদ পড়ে যাবে, যেহেতু এটা ফিক্স সাপোর্ট অতএব এটা বাদ পড়ে যাবে। M2 যেটা ছিল আমার, এটা আমার M3, আসলে এটা M3, এটা M4, এটা হচ্ছে +72 প্লাস পয়েন্ট, আচ্ছা এটার জন্য ঠিক আছে, এটা হচ্ছে -72 প্লাস 1.33 EIC থিটা সি বি অ্যান্ড প্লাস, এটা আমি আসলে বাদ দিয়ে ফেলেছিলাম, A2 না, এটা হচ্ছে B আর C, অতএব এটা 0 না, প্লাস 0.6667 EIC থিটা সি। M4 সেটা হবে +72 প্লাস 1.3333 EIC থিটা সি প্লাস 0.6667 EIC থিটা বি। এবার আমরা M1 এ যাই, যেখানে আসলে ওই ভ্যালুগুলো বসবে। আমি আগে ওটা লিখে ফেলেছিলাম, -34.56 প্লাস 0.2667 EIC থিটা বি মাইনাস 0.1067 EIC ডেল। M2 আমাদের আসবে দেখো প্লাস 51.84 প্লাস 0.5333 EIC থিটা বি মাইনাস 0.1067 EIC ডেল। এবং লাস্টের যে দুইটা M5, আমরা সেটা পাই দেখো M5 সমান সমান 0.8 EIC থিটা সি মাইনাস 0.24 EIC ডেল। আর M6 আমরা পাই এখান থেকে, যদি ক্যালকুলেট করি, দ্যাট ইজ 0.4 EIC থিটা সি মাইনাস 0.24 EIC ডেল। তো এখন এখান থেকে আমরা আগের মতোই যদি আমরা সব ভ্যালুগুলোকে এখানে বসিয়ে যাই, অর্থাৎ আমাদের ইকুয়েশন যদি ফর্মুলেট করি, M1, M2, M3, M4, এই যে ইকুয়েশনগুলো আছে, অর্থাৎ M1 সমান 0। আচ্ছা এখন দেখো আমাদের কন্ডিশন কি হবে। তো M1 সমান 0 কিন্তু এখন লেখা যাচ্ছে না, যেহেতু এখানে ফিক্স সাপোর্ট হয়েছে, তাহলে এটা লেখা যায় M2 প্লাস M3 সমান সমান 0 অ্যান্ড M4 প্লাস M5 সমান 0। আননোন দেখো আমাদের থিটা এ, থিটা বি, থিটা সি, থিটা ডি এবং ডেল। আমাদের থিটা এ 0, থিটা ডি 0, তাহলে আননোন হচ্ছে 1, 2, 3। তো দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গিয়েছি। আর থার্ড ইকুয়েশনটা আগের মতোই, H2 মাইনাস H1 ইকুয়ালস টু 0, H2 মাইনাস H2 মাইনাস H5 ইকুয়ালস টু 0। তাহলে এই তিনটা ইকুয়েশন দিয়ে আমরা সলভ করলে এই তিনটা ভ্যালু পাবো। আমরা যদি সলভ করি তাহলে দেখো EI ভ্যালুগুলো কি আসে, তিনটা ইকুয়েশন, অর্থাৎ তোমরা অবশ্যই ক্যালকুলেটরে খুব সহজেই সলভ করতে পারবে। এখান থেকে আসে দেখো EI থিটা বি, এটা আসে 30.422, EI সি থিটা সি এটা আসে -15.586 অ্যান্ড EIC ডেল এই ভ্যালুটা আসে +245.96। এই হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো এখানে আসে। এবং এখান থেকে যদি আমরা মোমেন্টের ইকুয়েশন এই ভ্যালুগুলো বসাই, তাহলে আমরা পাবো দেখো M1 সমান -52.68, M2 সমান সমান +41.83, M3 সমান সমান -41.83, M4 সমান সমান +71.5, M5 সমান সমান -71.5, M6 সমান সমান -65.26। তাহলে দেখো আমরা এই মোমেন্টগুলা ক্যালকুলেশন করার পরে পাবো। এখন এই মোমেন্টগুলা ব্যবহার করে আমরা আগের মতো একবার চেক করে নিব যে আসলে এটা ঠিক আছে কিনা। তো সেটার জন্য আমরা ওই যে ইকুয়েশন HA প্লাস HD এটা ব্যবহার করব, ইকুয়ালস টু 48 ইন্টু 3 প্লাস 52.68 মাইনাস 41.83 ডিভাইডেড বাই 7.5 প্লাস
71.5 plus 65.26 divided by 5 equals to almost equals to this one is 48. অর্থাৎ এই দুইটা ভ্যালু আসে এরকম 20.647 plus 27.352 that is almost equals to 48. তো এটা আমরা চেক করে দেখালাম যে যদি আসলে এই ধরনের প্রবলেম আসে তাহলে আমরা এভাবে সলভ করব এবং সলভ করার পরে ফাইনালি এটাকে একটা চেকিং এ যাব যে আমাদের এই সলভ করা ঠিক আছে কিনা সেটা আমরা একটু জাস্টিফাই করে নিব যে হ্যাঁ এটা আমাদের ঠিক আছে। এখন দেখো আমরা যে প্রবলেমটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ফ্রেম করেছিলাম যেখানে তিনটা কলাম ছিল, আমরা সেই ফ্রেমটা এখন দেখতে চাচ্ছি যে সেই ফ্রেমে আমরা কিভাবে আসলে অগ্রসর হব বা ডেলের যে ইকুয়েশন সেটা কিভাবে ফর্মুলেট করব সেই জিনিসটা আমরা এখানে দেখব। এখন আমরা সেই প্রবলেমটায় যাচ্ছি যে একটা ফ্রেম যার মধ্যে তিনটা কলাম আছে। তো আমরা ফ্রেমটা যদি আঁকি, দেখো এই ধরনের ফ্রেম, এরকম আমাদের তিনটা কলাম আছে এবং দুইটা বিম আছে। তো এই বিমের ঠিক মাঝ বরাবর 96 কিলোনিউটন এরকম একটা লোড আছে। এটা হচ্ছে লেন্থটা, এটা 4 মিটার অ্যান্ড 4 মিটার, এ পাশে আছে 8 মিটার এবং এটার নাম এভাবে দেওয়া আছে এ বি সি ডি ই এফ। লেন্থ দেওয়া আছে এটা 10 মিটার, তারপরে যেটা আছে এটা 8 মিটার এবং এন্ডে যেটা আছে সেটা দেওয়া আছে 4 মিটার। আই ভ্যালু হচ্ছে এটা 2IC, এই কলামটাও 2IC এবং লাস্ট যে কলাম আছে সেটাও 2IC। উপরের যে বিম আছে সেটা 3IC, এ পাশেও 3IC। এগুলো হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, কলামে একরকম আছে এবং বিমের মধ্যে আরেকভাবে দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের প্রবলেম। এখন এটাকে আমাদের সলভ করতে হবে। তো আমরা জানি প্রবলেমের শুরুতে আসলে এন্ডগুলো ডিনোট করতে হবে। তাহলে এন্ডগুলো যদি আমি ডিনোট করি 1 2 3 4, চারটা হয়ে গেল। এবার আসছে আমার এই কোণার যে কলাম 5 6 7 8 and 9 10। এটা নাম্বারিং করার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নেই, অর্থাৎ কেউ মনে করলো যে এইভাবেই করতে হবে, না, তুমি এদিক দিয়ে 1 2 3 4 এভাবে করেও যেতে পারো। এটা জাস্ট একটা মানে নোটেশন, যেই নোটেশন দিয়ে আসলে আমি ইকুয়েশনগুলো জেনারেট করব, এই জন্য আসলে এই কাজটা করা হয়েছে। তো ফার্স্ট যদি আমরা একটু দেখি যে এখানে আসলে কি কি আননোন হতে পারে, আমরা দেখতে পারি থিটা এ, থিটা বি, থিটা সি, থিটা ডি, থিটা ই, থিটা এফ এই আননোন হতে পারে এবং ডেল। তো আমরা দেখতে পাচ্ছি এগুলো ফিক্স সাপোর্ট, দ্যাট মিনস এটা 0, ই এটাও 0, এফ এটাও 0। তাহলে দেখা যাচ্ছে যে আমার আসলে চারটা আননোন, থিটা এ, থিটা বি, থিটা সি অ্যান্ড ডেল। তাহলে ডেফিনেটলি আমাকে চারটা ইকুয়েশন জেনারেট করতে হবে। ইকুয়েশনগুলো আমরা যদি দেখি, এ জয়েন্টে, জয়েন্ট এ, এখানে আমি দেখো একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে m5 প্লাস m1 ইকুয়ালস টু 0। জয়েন্ট বিতে আমি আরেকটা ইকুয়েশন পাবো, m2 প্লাস m3 প্লাস m7 ইকুয়ালস টু 0। জয়েন্ট সিতে আমি আরও একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে m4 প্লাস m9 দ্যাটস ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি বেসিক্যালি তিনটা ইকুয়েশন জেনারেট করতে পারবো। এবার চতুর্থ ইকুয়েশন জেনারেট করার সময় আমাকে ওই যে হরাইজন্টাল যে রিয়াকশন আছে সেটা সাহায্য নিতে হবে। তো চতুর্থ ইকুয়েশন আমরা যখন জেনারেট করব তখন আমরা ওই জিনিসটা দেখব। এখন আমরা আসলে প্রথমে m1 m2 m3 এগুলোর ভ্যালুগুলো আগে বের করি, যেগুলোর ভ্যালু কত হবে সেটা দেখি আমরা। তো এটা স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন দিয়ে আমরা বসাবো, অর্থাৎ ফিক্সড এন্ড মোমেন্ট প্লাস টুয়াইস EI বাই L ইন্টু টুয়াইস থিটা এ প্লাস থিটা বি মাইনাস 3R। তো আমরা ফার্স্ট যদি m1 বসাই, তাহলে এটা দেখো 96, এটা মাইনাস ইন্টু 8 ডিভাইডেড বাই 8 প্লাস
টুয়াইস ই ইন্টু 3IC ডিভাইড বাই এটার লেন্থ হচ্ছে 8 টুয়াইস থিটা এ প্লাস থিটা বি। যেহেতু বিম অংশ কিন্তু কোনো সেটেলমেন্ট হচ্ছে না, ডিফরমেশন যেটা সেটা হচ্ছে না জয়েন্টে, এটা ল্যাটারালি সরে যাচ্ছে, ফলে এটা দুইটা এন্ড যেটা আছে তাদের মধ্যে কোনো ডিফারেন্স আসছে না লেভেলের মধ্যে, সেই জন্য এখানে কোনো ডেল ভ্যালু নাই। তো এখান থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে -96 প্লাস 1.5 EIC থিটা এ প্লাস 0.75 EIC থিটা বি। তাহলে ফার্স্ট ইকুয়েশন আমরা পেলাম m2 সমান সমান প্লাস 96 ইন্টু 8/8 প্লাস টুয়াইস ই ইন্টু 3IC ডিভাইড বাই 8 ইন্টু টুয়াইস থিটা বি প্লাস থিটা এ। সেখান থেকে আমরা পাই প্লাস 96 প্লাস 1.5 EIC থিটা বি প্লাস 0.75 EIC থিটা এ। এবার থার্ড যেটা m3, এখন দেখো কোনো ফিক্সড মোমেন্ট নাই, 0 প্লাস টুয়াইস ই ইন্টু 3IC বাই লেন্থ, এটার লেন্থ তো 8 টুয়াইস থিটা বি প্লাস থিটা সি, দ্যাট ইজ প্লাস 1.5 EIC থিটা বি প্লাস 0.75 EIC থিটা সি। দেন m4, এটা যদি আমি লিখি 0 প্লাস টুয়াইস ই ইন্টু 3IC বাই 8 টুয়াইস থিটা সি প্লাস থিটা বি। এখান থেকে আমি ক্যালকুলেট করলে যেটা পাই সেটা হচ্ছে প্লাস 1.5 EIC থিটা সি প্লাস 0.75 EIC থিটা বি। এরপরে m5 যদি আমি যাই, এখানেও কোনো মোমেন্ট নাই, 0 প্লাস ফিক্সড মোমেন্ট যেটা টুয়াইস ই ইন্টু টুয়াইস আইসি 2IC ডিভাইড বাই এটার লেন্থ হচ্ছে 10 টুয়াইস থিটা এ প্লাস থিটা ডি মাইনাস 3 ডেল বাই 10, অর্থাৎ 3R ছিল, আর এর ভ্যালুটা আমরা ডেল বাই এল এটা জানি, তাহলে ডেল বাই এল আমরা এটা লিখেছি। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, যেহেতু থিটা এর ভ্যালু আমাদের 0, সরি থিটা ডির ভ্যালু আমাদের 0, আমরা যে ছবিটা এঁকেছিলাম আরেকবার ছবিটার দিকে একটু দেখো, থিটা ডি থিটা ই এবং থিটা এফ এটা 0, তাহলে থিটা ডি এটা 0, তাহলে এখান থেকে আমি যেটা পাই m5 এ প্লাস 0.8 EIC থিটা এ মাইনাস 0.12 EIC ডেল। দেন m6, এটা পাই আমরা 0 প্লাস টুয়াইস ই ইন্টু 2IC বাই 10 ইন্টু টুয়াইস থিটা ডি প্লাস থিটা এ মাইনাস 3 ডেল বাই 10। এখান থেকে আমরা পাই প্লাস 0.4 EIC থিটা এ মাইনাস 0.12 EIC ডেল। এবার আমরা m7 এ যদি যাই, m7 সমান 0 প্লাস টুয়াইস ই ইন্টু 2IC ডিভাইডেড বাই 8 ইন্টু টুয়াইস থিটা ই প্লাস থিটা বি মাইনাস, সরি m7 টুয়াইস ই টুয়াইস IC বাই 8 টুয়াইস থিটা বি আসলে প্রথমে, দেন থিটা ই মাইনাস 3 ডেল বাই 8, that's equals to EIC theta b minus 0.1875 EIC del. Then m8 equals to 0 plus twice E into twice IC by 8 into twice theta b, sorry, theta E plus theta b minus 3 del by 8, that's equals to 0.5 EIC theta b minus 0.1875 EIC del.
তাহলে দেখো এখানে আমরা 8 পর্যন্ত পেয়ে গিয়েছি, এরপরে বাকি থাকলো M9 and M10। তাহলে সেই দুইটাও যদি আমরা লিখি দেখি কি আসে। M9 and M10 এগুলো জাস্ট ক্যালকুলেশন করে যাওয়া, একটু ধৈর্য ধরে কেয়ারফুলি আসলে ক্যালকুলেশন করতে হবে, আর কিছুই না। M9 সমান 0 প্লাস টুয়াইস E ইন্টু 2IC divided by 4 twice theta C plus theta F minus 3 del by 4। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাই প্লাস 0.2 EIC theta C minus 0.75 EIC del। আর M10 এটা যদি এবার আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা যেটা পাই 0 প্লাস 2E ইন্টু 2IC divided by 4 into twice theta F plus theta C minus 3 del by 4। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাই EIC theta C minus 0.75 EIC del। এখানে দেখো আমরা 10টা মোমেন্টের ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমরা আমাদের যে বেসিক ইকুয়েশন আছে, অর্থাৎ ওই যে বলেছিলাম যে আমরা বলেছিলাম M5 plus 1 equals to 0, 2 3 7 equals to 0 and 4 9 that's equals to 0। তো এই তিনটা ভ্যালু যদি আমরা বসাই এবং তার সাথে আমরা ফাইনালি আরেকটা ভ্যালু বসাবো, সেটা হচ্ছে রিয়াকশানে, সেই ভ্যালুটা আমি দেখাচ্ছি যে সেটা কোত্থেকে আসবে। সেটা দেখালেই মনে হয় আমরা 4টা ইকুয়েশন আসলে ফর্মুলেট করে ফেলতে পারবো। দেখো যে ইকুয়েশনটা এবার আমরা দেখাতে চাচ্ছি, আমি উপরের অংশটাকে যদি আলাদা করে ফেলি, এই এখানে দেখো আমার 3টা রিয়াকশান, 1 2 3 আমরা ধরে নিলাম এই 3টা রিয়াকশান, এবং 3টা রিয়াকশানের ভ্যালু হচ্ছে একটা H5 H7 H9। যদি এরা উল্টা দিকে দিয়েছে আমরা এদিকে রাখতে পারি H5 H7 and H9। তো আমরা সামেশন অফ হরাইজন্টাল যদি করি ইকুয়ালস টু 0, তো লিখতে পারি H5 এদিকটা যদি পজিটিভ ধরি তাহলে মাইনাস H5 মাইনাস H7 মাইনাস H9 ইকুয়ালস টু 0, বা উল্টা দিকেও যদি ধরি কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো ঝামেলার কিছু নাই। H5 প্লাস H7 প্লাস H9 ইকুয়ালস টু 0। এখন আমাদের কাজ যে এই ভ্যালুগুলো আসলে আমরা কিভাবে বের করব, H5 H9 H7, সেটা যদি আমরা দেখি, এর পরের অংশ আমাকে একটু তাহলে যেতে হবে। এই আমরা এটাকে এদিকে দিলাম, আমাদের হিসাবে এখানে মোমেন্টটা ক্লকওয়াইজ, আমরা এটা দিলাম, এখানে দিলাম। এই মোমেন্টটা আমাদের হচ্ছে এই দুই প্রান্তের যে নাম্বারিং করা ছিল আমাদের, সেটা হচ্ছে 5 and 6, এটা হচ্ছে M6 M5। এরপরে যদি আমি এটাই যাই, তো এটার আমার এখানে যে মোমেন্ট, এটা হচ্ছে আমার M7 and M8, M7 M8। আর থার্ড যেটা আছে সেটাই যদি যাই আমরা, তাহলে এখানে যে মোমেন্ট আছে এটা হচ্ছে M9 and M10, 9 and 10, M9 M10। দেখো এখান থেকে আমরা যে ইকুয়েশন পাই H5 সমান আমি লিখতে পারি M5 প্লাস M6 ডিভাইডেড বাই 7.5, সরি 10, এটা লেন্থ ছিল 10, তাহলে 10 প্লাস পরেরটা আমি লিখতে পারি M7 প্লাস M8 ডিভাইডেড বাই 8 প্লাস M9 প্লাস M10 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 0। বইয়ে এখানে মাইনাস আছে, অর্থাৎ যদি সবগুলোকে মাইনাস ধরে করি তাহলে এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস। এটা নিয়ে কোনো সমস্যার কিছু নাই, কারণ যেহেতু ওই পাশে 0, অতএব মাইনাস প্লাস এটার মধ্যে কোনো সিগনিফিকেন্স রাখছে না। এখানে দেখো আমাদের 4টা ইকুয়েশন জেনারেট হবে এখান থেকে, সেটা হচ্ছে 2.3 EIC theta A প্লাস 0.75 EIC theta B মাইনাস 0.12 ইকুয়ালস টু প্লাস 96, আরেকটা আসবে প্লাস 0.75 EIC theta A প্লাস 4
EIC theta B plus 0.75 EIC theta C minus 0.1875 EIC del equals to minus 96 এখানে 0.12 এর সাথে আসলে EIC del equals to plus 96 এটা আসবে এটা আমি ভুল করেছিলাম লিখতে এরপরটা দেখো 0.75 EIC theta B plus 3.5 EIC theta C minus 0.75 EIC del equals to 0 and last one minus 0.12 EIC theta A plus minus 0.1875 EIC theta B minus 0.75 EIC theta C plus 0.4459 EIC del equals to 0 তাহলে এখানে দেখো আমি চারটা ইকুয়েশন এই জায়গায় পেলাম এবং আমার চারটাই আননোন আছে একটা হচ্ছে EIC theta A একটা হচ্ছে EIC theta B EIC theta C and del ভ্যালু তাহলে আমি এই চারটা যদি ক্যালকুলেশন করে বসাই অর্থাৎ এই চারটা ইকুয়েশনকে যদি আমি সলভ করি তাহলে দেখো আমি এই ধরনের কিছু ভ্যালু পাই EIC theta A then EIC theta B EIC theta C and theta A theta B theta C and EIC del এই তিনটা ভ্যালু আমি এখান থেকে চারটা ভ্যালু পাবো প্রথমে EIC theta A প্লাস 54.33 তারপরে আসে মাইনাস 35.48 এরপরে আসে প্লাস 11.79 দেন প্লাস 19.53 এই ভ্যালুগুলো যদি আমি আমাদের মূল যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে এখন বসিয়ে যাই একটার পর একটা তাহলে দেখো আমি এই ধরনের মোমেন্ট পাই m1 সমান সমান মাইনাস 41.12 m2 সমান সমান প্লাস 83.53 m3 সমান সমান মাইনাস 44.38 m4 সমান সমান পাই m4 যেটা আছে সেটা আমরা পাই মাইনাস 8.92 m5 সমান সমান পাই প্লাস 41.12 m6 সমান সমান পাই প্লাস 19.39 তাহলে এখানে দেখো আমরা 6টা মোমেন্ট লিখে ফেললাম আরো 4টা মোমেন্ট আছে তাহলে সেই 4টার মধ্যে m7 এটা সমান আমরা পাই মাইনাস 39.14 m8 সমান সমান মাইনাস 21.40 m9 সমান সমান প্লাস 8.93 and m10 এটা সমান সমান পাই মাইনাস 2.86 তাহলে আমরা এখানে দেখো যে 10টা মোমেন্ট আছে সেই 10টা মোমেন্টের ভ্যালু এখান থেকে আমরা পেয়ে গেলাম এই 10টা মোমেন্টের ভ্যালু বের করার পরে আমরা সাধারণত একটা চেক দিই বলতে যে তিনটা আমরা হরাইজন্টাল রিঅ্যাকশনের কথা বলেছিলাম সেই তিনটা হরাইজন্টাল রিঅ্যাকশনের সামেশন আমরা এখানে বলেছিলাম 0 তো সেই জিরোটা আসে কিনা সেটা আমাদের দেখার বিষয় অর্থাৎ HD প্লাস HE প্লাস HF এই ভ্যালুগুলো আমাদের 0 আসে কিনা সেটা আমাদের দেখার বিষয় তো আমরা যদি এই ভ্যালুগুলো বসানোর পরে ক্যালকুলেট করি অর্থাৎ HD আমরা যেটা লিখেছিলাম HD প্লাস HE প্লাস HF এই তিনটা সামেশন করলে আমার 0 হতে হবে তো আমরা যদি এখানে বসাই HD এর ভ্যালুটা হচ্ছে আমার m5 প্লাস m6 এটা আমরা আগে লিখেছি m5 প্লাস m6 ডিভাইডেড বাই 10 প্লাস m7 প্লাস m8 ডিভাইডেড বাই 8 প্লাস m9 প্লাস m10 ডিভাইডেড বাই 4 দ্যাটস ইকুয়ালস টু 0 এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই তাহলে দেখো যেটা আসে সেটা হচ্ছে প্লাস 6.051 মাইনাস 7.568 plus 1.518 which is almost equals to 0
তো এই জিরোটা যখন আমি এটা চেক করে ফেললাম ওয়ান্স যে আমার এই ভ্যালুটা আসলে ঠিক আছে, এটা আমি কনফার্ম হলাম। এখন আমি এখান থেকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো, এস এফ ডি শেয়ার ফোর্স ডায়াগ্রাম। দেন সেকেন্ড আমি আঁকবো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। অ্যান্ড থার্ড যেটা আছে আমি ড্র করব ইলাস্টিক কার্ভ। অর্থাৎ এই তিনটা জিনিস আমি যখন ড্র করব তখন এই প্রবলেমটা আমার পুরোটা শেষ পর্যায়ে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে কাজটা মূলত সেই কাজটা হচ্ছে, আমি সবসময় যে কাজটা করছি সেটা হচ্ছে স্লোপ ডিফ্লেকশনের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা আমি ব্যবহার করছি। স্লোপ ডিফ্লেকশনের ইকুয়েশন ব্যবহার করে আমি মোমেন্টের কিছু ইকুয়েশন জেনারেট করছি এবং সিমিলটেনিয়াস যে ইকুয়েশনগুলো আছে এরপরে সেগুলো ডেভেলপ করছি। সিমিলটেনিয়াস ইকুয়েশনে আমি ওই ভ্যালুগুলো পুট করছি, পুট করার পরে অ্যালজেব্রিক সাম করে আমি সেখান থেকে ওই ভ্যালুগুলার মানকে বের করে এনে নিশ্চিত করছি একটা টেস্টের মাধ্যমে যে হরাইজন্টাল যে ফোর্সটা আমার আসলে ছিল, প্রথমে আমি যে হরাইজন্টাল ফোর্সটা বলেছিলাম সেই হরাইজন্টাল ফোর্সের যে সামেশন সেটা যদি কোনো হরাইজন্টাল ফোর্স থাকে তার সমান, অথবা তাদের অ্যালজেব্রিক সামেশন অবশ্যই জিরো হতে হবে। এই জিনিসটা আমরা টেস্ট করে ফাইনালি কনফার্ম করি যে আমাদের এই প্রবলেমটা সঠিক অবস্থায় আছে। এবার দেখো আমরা স্লোপ ডিফ্লেকশনের লাস্ট প্রবলেম করব। এখানে যেটা আছে সেটা হচ্ছে রিজিড ফ্রেম ডিউ টু ইল্ডিং অফ সাপোর্ট, অর্থাৎ সাপোর্টটা সেটেলও করলো অ্যাজ ওয়েল অ্যাজ এটা রোটেট করলো, এরকম একটা প্রবলেম আমরা দেখতে চাচ্ছি। দেখো প্রবলেমটা এই ধরনের, এটা একটা ফ্রেম এভাবে আছে, এখানেও ফিক্স, বোথ এন্ড ফিক্স, অর্থাৎ এটা ডি এবং এটা হচ্ছে এ, এ বি সি অ্যান্ড ডি। এখানে যেটা হচ্ছে যে এই ডি সাপোর্টটা এটা সেটেল করে গেল, সেটেল করলো যে পরিমাণ, এটা হচ্ছে 15 মিলিমিটার, এটা সেটেলমেন্টের অ্যামাউন্ট হচ্ছে 15 মিলিমিটার, এবং এটা অ্যাজ ওয়েল অ্যাজ রোটেট করলো। তো রোটেশনের যে ভ্যালুটা অর্থাৎ কতটুকু রোটেট করলো সেটা যদি আমরা দেখি, এটা হচ্ছে 0.002 রেডিয়ান, 0.002 রেডিয়ান। অর্থাৎ এই ডি যে সাপোর্টটা আছে এটা সেটেলমেন্টে গেল 15 মিলিমিটার, অ্যাজ ওয়েল অ্যাজ এটার যে রোটেশন সেটা 0.002 রেডিয়ান ক্লকওয়াইজ ডিরেকশনে। এখন এটার লেন্থ দেওয়া আছে আমার, এটা হচ্ছে 5 মিটার, এ পাশের লেন্থ দেওয়া আছে 7.5 মিটার এ পাশেরটা, এবং উপরের যেটা এটা দেওয়া আছে 6 মিটার। এখন দেখো এখানে আমাদের একটাই বিষয়, সেটা হচ্ছে যে সেটেলমেন্টের সাথে সাথে স্লোপের একটা ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমাদের যে সেটেলমেন্ট হবে সেই জিনিসটা আমরা প্লেস করব, অ্যাজ ওয়েল অ্যাজ যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে ডি পয়েন্ট ফিক্স থাকার কারণে এখানে স্লোপ হওয়ার কথা ছিল 0, বাট সে কিছুটা রোটেশনে যাচ্ছে 0.002, তার মানে এর ভিতরে একটা এডিশনাল স্লোপ আমাদের এই জায়গায় আসবে। তো এখানে দেখো ই এবং আই ভ্যালু দেওয়া আছে। ই ভ্যালু বলা হচ্ছে 200 ইন্টু 10⁶ কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এবং আই ভ্যালু যেটা এটা দেওয়া আছে 400 ইন্টু 10⁻⁻6 মিটার 4। তো এখন আমরা প্রথমে ই আই বাই এল, এটা হচ্ছে অফ এ বি, এটা যদি বের করি তাহলে আমরা পাই 200 ইন্টু 400 ডিভাইডেড বাই 7.5। এগুলো সবগুলোর আই ভ্যালুই হচ্ছে আইসি আর কি, সোজা কথা এখানে আইসি আইসি আইসি। তো এখানে আমরা 7.5 এটা দিয়ে ডিভাইড করলে আমরা পাই 10667 কিলোনিউটন মিটার। এরপরে আমরা ইআই বাই এল অফ বিসি এটা যদি বসাই 200 ইন্টু 400 ডিভাইডেড বাই 6, এটা আমরা ক্যালকুলেট করলে 26667 কিলোনিউটন মিটার। এরপরে আমরা ইআই বাই এল অফ সিডি এটা যদি বসাই তাহলে পাই 200 ইন্টু 400 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ 16000 কিলোনিউটন মিটার।
এখন দেখো প্রথমে আমরা ইআই বাই এল, এবি, বিসি এবং সিডি এই তিনটার জন্য আমরা ইআই বাই এল এই ভ্যালুটা আমরা বের করে ফেললাম। এবার আমরা মোমেন্টের ইকুয়েশন লিখব। তার আগে আমাদের নাম্বারিং করতে হবে এন্ডগুলা। যেমন এখানে আমি দিলাম 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 and this one is 6। তাহলে আমি যদি প্রথমে লিখতে যাই m1, দেখো এখানে কোনো লোড নাই, তাহলে ফিক্সড এন্ড মোমেন্ট নাই। m1 সমান 0 প্লাস টুয়াইস ইআই বাই এল, এবির জন্য কাজ করছি, তাহলে 2 ইন্টু 10667 ইন্টু টুয়াইস থিটা এ প্লাস থিটা বি মাইনাস 3 ডেল বাই এল। এখন থিটা এ যে ভ্যালু এটা হচ্ছে 0, কারণ এখানে ফিক্স সাপোর্ট, তাহলে থিটা এ 0। আর ডেল এর ভ্যালুটা আমরা ল্যাটারাল যে মুভমেন্ট সেটা আমার এখানে হিসাবে নাই, শুধু এখানে ডাউনওয়ার্ড মুভমেন্টটা আছে। ল্যাটারাল মুভমেন্টটা আমরা ধরে নেব যে এটার ভ্যালু হচ্ছে ডেল। তাহলে আমি এখান থেকে পাই 21333 থিটা বি মাইনাস 8533.3 ডেল। এরপরে আসো m2 সমান 0 প্লাস 2 ইন্টু 10667 ইন্টু টুয়াইস থিটা বি প্লাস থিটা এ মাইনাস 3 ডেল বাই এল। এল মানে এটা লেন্থ, সেটা হচ্ছে 7.5। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার আসে 42667 থিটা বি মাইনাস 8533.3 ডেল। এখানে থিটা এর ভ্যালুটা 0। তাহলে আমি দেখো এখানে m1 এবং m2 এই দুইটা অংশের ভ্যালু বের করে ফেললাম। এবার আমি বের করব m3, m4, m5 and m6। তো আমরা যদি এবার পরপর বের করি, m3 তে যদি আমরা যাই, m3 এখানে আমাদের কোনো ফিক্সড এন্ড মোমেন্ট নাই, 0 প্লাস 2 ইন্টু 26667। এবার আমি এটা যদি দিই টুয়াইস থিটা বি প্লাস থিটা সি, এই পর্যন্ত হয়ে গেল। যেহেতু ল্যাটারাল মুভমেন্টে যাচ্ছে সেটা আমার এই হরাইজন্টাল বারে কোনো সমস্যা করবে না, কিন্তু এই বারটা দেখো সেলফ আবার 15 মিলিমিটার নিচের দিকে নেমে গিয়েছে, এই জিনিসটা এখানে ইম্প্যাক্ট আনবে। দ্যাট ইজ মাইনাস 3 ইন্টু 15 ডিভাইডেড বাই 1000, এটাকে মিটারে নিয়ে গেলাম, ডিভাইডেড বাই এটার লেন্থ হচ্ছে 6 মিটার, এই যে 6 দিয়ে আমি এটাকে ভাগ করলাম। তাহলে এখানে কি হলো দেখো, এটা যেহেতু ল্যাটারালি সরে গেলে এখানে ডেল পরিমাণ সরলে বিসির মধ্যে কোনো পরিবর্তন নাই, যেহেতু বিসির হরাইজন্টাল মুভমেন্টে কোনো ইম্প্যাক্ট আসছে না। কিন্তু এই সিডি কলাম নিচের দিকে বসে যাওয়ার ফলে দেখো বি থেকে সি প্রান্তটা 15 মিলিমিটার নিচে নেমে গিয়েছে, সেই জন্য 3 ডেল বাই এল। ডেলের ভ্যালু 15 মিলিমিটার, 1000 দিয়ে ভাগ করে মিটারে নিয়েছি এবং 6 দিয়ে ভাগ করে এটাকে মিটারে নিয়ে চলে এসেছি। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে পাই 10667 থিটা বি প্লাস 53333 থিটা সি মাইনাস 400। m4 একই রকম, 0 প্লাস 2 ইন্টু 26667 টুয়াইস থিটা সি প্লাস থিটা বি মাইনাস 3 ইন্টু 15 ডিভাইডেড বাই 1000 বাই 6। এখান থেকে আমি ক্যালকুলেট করলে যেটা পাই যে 10667 থিটা বি থিটা সি প্লাস 53333 থিটা বি দেন মাইনাস 400। তাহলে আমরা এখান থেকে m3 এবং m4 এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমরা আসি m5 and m6। তাহলে m5 এবং m6 দেখি, m5 এর দিকে যদি খেয়াল করি, এটা কলাম, এটা ভার্টিক্যালি যতই যাক সিডির মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু ল্যাটারালি যে ডেল পরিমাণ যাচ্ছে তার কারণে সিডির মধ্যে পরিবর্তন আসবে। তাহলে আমি লিখতে পারি m5 ফিক্সড এন্ড মোমেন্ট 0 প্লাস 2 ইন্টু 16000 ইন্টু টুয়াইস থিটা সি প্লাস থিটা ডি মাইনাস 3 ডেল বাই 5। এখন থিটা ডির ভ্যালু কত? এই যে থিটা ডির ভ্যালুটা হচ্ছে আসলে 0.002, এবং এটা যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশনে আছে পজিটিভ, তাহলে আমি যদি এখানে এটা বসাই তাহলে যেটা পাই 64000 থিটা সি প্লাস 64 প্লাস 19200 ডেল। m6 যদি বের করি
0 প্লাস 2 ইন্টু 1 6 তিনটা 0, দেন 2 থিটা ডি প্লাস থিটা সি মাইনাস 3 ডেল বাই 5। এখানে থিটা ডির পরিবর্তে আমি 0.002 এটা যদি বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমি পাই 128 প্লাস 32000 থিটা সি মাইনাস 19200 ডেল। তাহলে দেখো এখানে আমরা আমাদের M1 থেকে শুরু করে M6 পর্যন্ত 6টা যে আমাদের মোমেন্ট আছে, সেই 6টা মোমেন্ট কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমি দেখব যে আমার কোন কোন জয়েন্টে আমি কি কি জানি। এখানে দেখা যাচ্ছে দুইটা জয়েন্টেই আমি জানি, একটা হচ্ছে বি এবং সি। দ্যাট মিনস অ্যাট জয়েন্ট বি তে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে M2 প্লাস M3 দ্যাটস ইকুয়ালস টু 0, এবং জয়েন্ট সি এখানে আমি যেটা লিখতে পারি M4 প্লাস M5 দ্যাটস ইকুয়ালস টু 0। তো প্রথম এটার থেকে আমি যদি বসাই M2 প্লাস M3 সমান 0, তাহলে আমি পাই 149,333 থিটা বি প্লাস 53,333 থিটা সি মাইনাস 8533.3 ডেল সমান সমান প্লাস 400। আর পরের ইকুয়েশনটা যদি আমি ইকুয়েট করি তাহলে পাই 53,333 থিটা বি প্লাস 170,667 থিটা সি মাইনাস 19200 ডেল সমান সমান প্লাস 336। দেখো স্টিল আমরা একটা ইকুয়েশনের শর্টেজে আছি, কারণ আমরা দুইটা ইকুয়েশন বসিয়ে ফেলেছি, কিন্তু থার্ড ইকুয়েশন আমাদের প্রয়োজন এখানে। তাহলে থার্ড ইকুয়েশন আমরা কিভাবে আনবো? থার্ড ইকুয়েশনটা ওই যে আমাদের হরাইজন্টাল ফোর্স আছে সেখান থেকে আনতে হবে। অর্থাৎ উপরের অংশটুকু যদি আমি কাটি এবং উপরের অংশে যদি আমি ফোর্সগুলো বসাই, সে এটা হচ্ছে 2 প্রান্ত, তাহলে H2 এবং এটা হচ্ছে H5। এর নিচে যদি আমি এটাকে রাখি তো মোমেন্ট আমরা সাধারণত ধরি ক্লকওয়াইজ, এই যে এই দুইটা, এটা হচ্ছে M1 অ্যান্ড M2। তাহলে H2 সমান আমি লিখতে পারি M1 প্লাস M2 ডিভাইডেড বাই 7.5। ঠিক একইভাবে এটার অংশে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এটাও সেই একই রকম, এখানে দুইটা মোমেন্ট, একটা হচ্ছে M5 আর একটা হচ্ছে M6। তো রিয়াকশন যদি আমি আনতে চাই H5 দ্যাটস ইকুয়ালস টু M5 প্লাস M6 ডিভাইডেড বাই 5। দেখো এই দুইটা আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা ফাইনালি ইকুয়েশনটা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে মাইনাস H2 মাইনাস H5 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ মাইনাস M1 প্লাস M2 বাই 7.5 মাইনাস M5 প্লাস M6 বাই 5 ইকুয়ালস টু 0। তো এই ইকুয়েশনে যদি আমরা M1, M2, M5 এবং M6 এই ভ্যালুগুলা বসাই তাহলে আমরা ফাইনালি একটা ইকুয়েশন পাই মাইনাস 8533 থিটা বি মাইনাস 19200 থিটা সি প্লাস 9955.5 ডেল ইকুয়ালস টু প্লাস 38.4। তাহলে দেখো এটা আমাদের ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2 and this one is equation 3। এখন এই তিনটা ইকুয়েশন এবং তিনটা আননোন, তাহলে এই তিনটা ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমরা যে ভ্যালুটা পাই, একটা হচ্ছে থিটা বি, সেই ভ্যালুটা হচ্ছে প্লাস 2.4253 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 রেডিয়ান। থিটা সি সেটা আমরা পাই প্লাস 23992 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 রেডিয়ান, and del সমান সমান প্লাস 10.563 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। অর্থাৎ আমাদের এগুলো সরাসরি যেহেতু ইআই ভ্যালুটা দেওয়া আছে, ইআই ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু সরাসরি এগুলো রেডিয়ান এবং আরেকটা ভ্যালু যেটা আছে সেটা আমরা মিটারে পেয়ে যাব।
এখন এই ইআই এবং ডেল এর ভ্যালুগুলা যদি আমরা ওই যে M1 M2 M3 M4 M5 অ্যান্ড M6 এর ইকুয়েশনে পরপর বসিয়ে যাই, তাহলে আমরা দেখবা যে ওই ইকুয়েশনে যদি আমরা ভ্যালুগুলাকে বসাই একটার পর একটা, তাহলে আমরা এম এর ভ্যালুগুলা পাবো। যেমন M1 এর ভ্যালু পাবো -38.40, M2 এর যে ভ্যালু আছে সেটা পাবো +13.34, M3 আমরা পাবো -13.34, M4 আমরা পাবো -14.74, M5 আমি পাবো +14.74 and M6 আমি পাবো +1.96। তো এই ভ্যালুগুলা দিয়ে আমরা চেক করব যে আমাদের H2 এবং H3 এর যে ভ্যালুটা আছে সেটা আমাদের 0 আসছে কিনা সেই জিনিসটাকে আমরা একটু ক্রস চেক করে নিতে পারি। তো এগুলো যখন আমরা পেয়ে গেলাম, তখন এখান থেকে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো, সেকেন্ড হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, অ্যান্ড থার্ড হচ্ছে ইলাস্টিক কার্ভ ড্র করব। তো তোমাদের আগেও বলেছি ইলাস্টিক কার্ভ ড্রর সময় আমার থিটা ভ্যালু প্রয়োজন হবে প্লাস বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের প্রয়োজন হবে। এই দুইটার সম্মিলিত সহায়তায় আসলে ইলাস্টিক কার্ভটা ড্র করা হবে। তো আমরা দেখো স্লোপ ডিফ্লেকশনে আজকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে উইথ জয়েন্ট ট্রান্সলেশন। আগের দিন আমরা দেখেছিলাম উইদাউট জয়েন্ট ট্রান্সলেশন, অর্থাৎ জয়েন্টের যদি পরিবর্তন ঘটে, জয়েন্টের অবস্থানের যদি পরিবর্তন ঘটে, অর্থাৎ জয়েন্টের যে আননোন ট্রান্সলেশন সেটা যদি ঘটে, সেটা আমরা কিভাবে সলভ করি। এখানে আমরা চারটা প্রবলেম দেখেছি। প্রথমে সিম্পল প্রবলেম দেখেছি, সেখানে হিঞ্জ করা ছিল, ফিক্সড করা ছিল, এবং পরবর্তীতে আরেকটা ফ্রেম দেখেছি যেটার 3টা কলাম ছিল, এবং লাস্টলি আরেকটা দেখেছি সেখানে সেটেলমেন্ট ছিল এবং সেখানে একটা রোটেশন ছিল। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু একই অবস্থা, আগের মতোই আমাদের নর্মাল যে সিস্টেম সেই সিস্টেমে আমরা আগাবো। আগানোর পরে একটা আননোন বেশি থেকে যাবে, সেই একটা আননোনকে আমরা হরাইজন্টাল যে রিয়াকশন আছে তার মাধ্যমে আসলে প্রকাশ করব। তার মাধ্যমে কিভাবে প্রকাশ করব? তার মাধ্যমে মোমেন্টের সাহায্যে প্রকাশ করব। মোমেন্টের যেহেতু ইকুয়েশন আমার অ্যাভেলেবেল, ইকুয়েশনটা যদি আমি ওখানে বসিয়ে দিই, তাহলে ইকুয়েশনটা আমি দিয়ে আরেকটা নতুন ইকুয়েশন আমি এখানে তৈরি করতে পারবো। সেই ইকুয়েশনটা ব্যবহার করে আমি পরবর্তীতে আমার যে অতিরিক্ত একটা ইকুয়েশন প্রয়োজন ছিল বা একটা ইকুয়েশনের শর্টেজ ছিল সেটাকে ফুলফিল করে আমি সহজেই কিন্তু যে ভ্যালুগুলো আছে ইআই, থিটা এ, থিটা বি, থিটা সি, ডেল, এই ভ্যালুগুলো বের হয়ে আসবে। এই ভ্যালুগুলো যখন আমি মোমেন্টের ইকুয়েশনে বসাবো, তখন আমার যতগুলো মোমেন্ট আছে সবগুলো মোমেন্ট কিন্তু এখান থেকে বের হয়ে চলে আসবে। মোমেন্ট বের হওয়ার পরে আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো, দেন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, এবং পরবর্তীতে ইলাস্টিক কার্ভ ড্র করব। তো আমরা স্লোপ ডিফ্লেকশন মেথডে যে প্রবলেমগুলো করালাম তোমাদের, সবগুলো প্রবলেম নিজেরা করে দেখবে। কোনো সমস্যা থাকলে আমার সাথে ডিসকাস করবে, আশা করি কোনো সমস্যা থাকবে না। নিজের হাতে করলে কোনো প্রবলেম যদি ক্রিয়েট হয়, নিজে চিন্তা করবে, অন্যদের সাথে আলাপ করবে, দেখবে যে এটা সহজেই সমাধান হয়ে যাবে। নিজের হাতে না করলে কিন্তু এই প্রবলেম তুমি শুধু যদি দেখে রাখো তাহলে কিন্তু সলভ করা টাফ হয়ে যাবে। এবং এটা দেখতেই পাচ্ছ অনেক ইজিয়ার দেন মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, খুব সহজেই, বিশেষ করে সোয়ে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই এটা ব্যবহার করে সলভ করতে পারি। তো এই মোটামুটি আমাদের স্লোপ ডিফ্লেকশন মেথডের পড়ার বিষয় ছিল। তো আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।